এই বাজে গন্ধটা বলতে পারো টু বি অনেস্ট তোমার কি বলে আহ, ওই রোটেন এগ স্মেলটা বেসিক্যালি। ঠিক আছে, সো এটা একটা বড় ইস্যু। তারপরে আসো নেক্সট পার্টটা, যেটা সেটা হইতেছে আমরা যদি নেক্সট পার্টে যাই, তো এগুলা অবশ্যই মনে রাখবা। আহামরি কিছু নাই বলতে গেলে, জাস্ট কালার্স গুলা আর তোমার স্মেল টেল রিলেটেড যা কিছু আছে এগুলো তো অবশ্যই মনে রাখতে হবে। নেক্সটে আমরা যদি দেখি থার্মাল ডিকম্পোজিশন, এগুলা আমরা ইউনিট টুতে থিওরিটিক্যাল নলেজটা পড়ছিলাম যে কেন মানে থার্মাল স্টেবিলিটি রিলেটেড আমরা আহ, মানে মেটেরিয়ালস পড়েছিলাম যে থার্মাল স্টেবিলিটি কেন হয়, এটা ট্রেন্ডটা কেন কেন এভাবে এই বিষয়। এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে জাস্ট অবজারভেশন গুলা মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন নাইট্রেটস এর সঙ্গে তুমি যখন মানে লিথিয়াম মেটাল নাইট্রেট এবং মেটাল অক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন গুলো অ্যাড হয়, তখন তোমার সাধারণত তোমার গ্যাস তৈরি হয়, যেমন কিছু নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। অবজারভেশনটা মাস্ট মনে রাখতে হবে, ব্রাউন ফিউমস। ঠিক আছে, কার্বনেটস এর ক্ষেত্রে সাধারণত আমরা এই যে মেটাল কার্বনেটকে ডিকম্পোজ করলে মেটাল অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এখানে সাধারণত তুমি মানে কোনো অবজারভেশন পাবা না, তবে যে গ্যাসটা তৈরি হয়েছে এই গ্যাসটাকে তুমি যদি লাইম ওয়াটারের মাধ্যমে পাস করো, তাহলে এটা মিল্কি, ইটস গোয়িং টু টার্ন মিল্কি। ঠিক আছে, কি বলছি? সো দ্যাটস হাউ ইট গোস। অ্যাপার্ট ফ্রম দ্যাট উই হ্যাভ সাম ওয়াটার টেস্ট, সে ফর ইনস্টেন্স পিওর ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াসে মেল্টিং পয়েন্ট থাকে, বয়লিং পয়েন্ট আছে 100 ডিগ্রি সেলসিয়াসে। ইমপিওর ওয়াটার তো তোমরা ভালো করেই জানো যে 0 ডিগ্রি সেলসিয়াসে হয়, আর বয়লিং পয়েন্টটা মানে ইমপিওর ওয়াটার কি, একটা রেঞ্জ অফ টেম্পারেচারস এর মধ্যে তোমার সে মেল্ট হয় এবং বয়েল হয়। ঠিক আছে, সো বুঝতেই পারতেছো দ্যাট এভাবে তুমি ইমপিওর টেস্ট কিভাবে, মানে ইমপিওর ওয়াটারটা ইজিলি আইডেন্টিফাই করতে পারবা। আর পিওর ওয়াটার অবভিয়াসলি তার মেল্টিং পয়েন্ট সে ফ্রিজ হয় 0-তে, আর সে বয়েল হয় 100 ডিগ্রি সেলসিয়াসে পুরোটা, ইয়ে না, পার্শিয়াল না। ঠিক আছে, সো এটা হচ্ছে পিওর টেস্টের ফিজিক্যাল টেস্ট। কেমিক্যাল টেস্ট অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমার যদি বলি, লাইক অ্যানহাইড্রাস কপার টু সালফেট, তুমি যদি পানির সঙ্গে রিয়া করো এটা হোয়াইট টু ব্লুতে কনভার্ট হয়, কবাল্ট টু ক্লোরাইড করলে ব্লু টু পিঙ্কে কনভার্ট হয়। সো এই কালার চেঞ্জগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া তোমার টাইট্রেশনের ক্ষেত্রে কোন কম্বিনেশনে কোন ইন্ডিকেটরটা ইউজ করা লাগবে গুরুত্বপূর্ণ। যেমন তুমি যদি একটা স্ট্রং অ্যাসিড আর স্ট্রং অ্যালকালি ইউজ করো, সাধারণত আমরা মিথাইল অরেঞ্জ কিংবা ফেনফথ্যালিন ইউজ করে থাকি। তুমি যদি স্ট্রং উইক কিংবা উইক স্ট্রং অ্যাসিড অ্যালকালি কম্বিনেশন ইউজ করে থাকো, তখন এই দেখো রেসপেক্টিভলি আমরা মিথাইল অরেঞ্জ আর ফেনফথ্যালিন ইউজ করে থাকি, যেটা প্রয়োজন। আর মিথাইল অরেঞ্জ এন্ড ফেনফথ্যালিন যেহেতু তোমার এস লেভেলে আমরা সাধারণত ইউজ করতেছি, সেই হিসেবে তুমি এই দুইটার কালার চেঞ্জ মনে রাখলেই হবে, যে মিথাইল অরেঞ্জের অ্যাসিডের কালার চেঞ্জ, আর অ্যালকালির হইতেছে ইয়েলো। ফেনফথ্যালিন ক্ষেত্রেও সমান, কালারলেস আছে, ওইটা পিঙ্ক। ঠিক আছে, নেক্সটে আমরা যদি দেখি আমাদের হাতে আছে গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 কম্পাউন্ডস solubility. গ্রুপ 1 হাইড্রোক্সাইড এন্ড সল্টস আর অল soluble and they form solution. সাধারণত তোমার যদি কষ্ট হয় তাহলে এই তিনটা লাইন যদি মাথার মধ্যে মনে রাখতে পারো সামারি হিসেবে, তাহলে মনে করো ইজিলি তোমার মানে গ্রুপ 1 গ্রুপ 2 হাইড্রোক্সাইড সালফেট রিলেটেড সলিবিলিটি যেটা আছে, একটা সামারি দিলা আর কি, যে ইজিলি মাথার মধ্যে মনে রাখতে পারবে আর কি। ডাউন দ্য গ্রুপ এটা ইনক্রিজ করে, আগেই শিখিয়েছিলাম। ডাউন দ্য গ্রুপ এটা ডিক্রিজ করে, গ্রুপ 2 সালফেট সালফেট ডিক্রিজ করে, হাইড্রোক্সাইড বাড়ে, এটা মনে রাখবা। ঠিক আছে, আর গ্রুপ 1 এর হাইড্রোক্সাইড আর সল্ট সবকিছুই বলতে গেলে সলিবল থাকে, কালারলেস সলিউশন তৈরি করে। ওকে, এটা হলো কথা। আচ্ছা, উইথ দ্যাট আই থিঙ্ক আমাদের শেষ, টাইট্রেশন রিলেটেড কোয়েশ্চেন শেষ। আমরা এখন নেক্সট যেটা পার্টটা শুরু করব, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি টেকনিক্স। একটা মিনিট দাঁড়াও।
ওকে, লেটস স্টার্ট। এত সময় আমরা কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রির অনেক জিনিস আমরা শিখেছিলাম। ফ্লেম টেস্ট দেখছি, টাইট্রেশনটা দেখলাম, এছাড়া ওই যে এনার্জেটিক্সের হ্যাসপাও দেখলাম। লাস্টের পার্ট যেটা সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি টেকনিক্স। দেখো, আমাদের কিছু টেকনিক আছে যেগুলো বলতে পারো, যে টেকনিকের মাধ্যমে আমরা অনেকগুলো সলিউশন বানাই। স্ট্যান্ডার্ড সলিউশনকে হিট করি, ওইটাকে ড্রাই করি, ওইটাকে প্রসেস করি, রিফাইন করি, ঠিক আছে? সো এরকমই কয়েকটা টেকনিক আছে, কিংবা সেপারেট করি। সো এরকমই কিছু টেকনিক আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন ফর এক্সাম্পল হিট আন্ডার রিফ্লাক্স, যেটা এটা আসলে কি? এটা হইতেছে দিস রেফার্স টু হিটিং দ্য রিয়াকশন মিক্সচার ইন আ ফ্লাস্ক অ্যাটাচড কন্ডেন্সার without evaporating of the volatile organic compounds. So, like any vapor will condense on the cold surface of the condenser and flow back into the flask. তার মানে রিয়াকশনটা যাতে বেসিক্যালি কমপ্লিশনে যায়, আমরা এমন এই সেটআপটা ইউজ করে এটাকে হিট আপ করি। তাহলে আমরা যখন রিয়াকশন মিক্সচারকে হিট করি, in a pear shaped flask which is attached to a condenser, কি হয়? যা ভেপর আছে এটা উপরে উঠে, উপরে ওঠার পরে এই পার্টে কি হয়, আমরা তো ওয়াটার ইন করি, কোল্ড ওয়াটার ইন করি, কোল্ড ওয়াটার আউট করি, যার ফলে এখানে একটা কুল এনভায়রনমেন্ট তৈরি হয়, তাই না? এই কুল এনভায়রনমেন্টের কারণে ওই ভেপারটা বলতে পারো আবার কনডেন্স হয়, নিচে নেমে পড়ে যায় এখানে। হোয়াট ইজ দ্য জব অফ অ্যান্টি বাম্পিং গ্রেনিউলস? এটা অবশ্যই মনে রাখতে হবে। ইন দ্য মিক্সচার হেল্পস টু মেক স্মুথ বয়েলিং উইথাউট ভায়োলেন্ট বাবলস। দেখো, বাম্পিং কি করে, মানে অ্যান্টি বাম্পিং গ্রেনিউলস কি করে বাবলস তৈরি করতে দেয় না? কেন? বাই প্রোভাইডিং আ লার্জার সারফেস এরিয়া। সো সে যেহেতু একটা লার্জ সারফেস এরিয়া প্রোভাইড করে থাকে, সেই হিসেবে বলতে পারো বাবলস তৈরি হয় না। আর বাবলস না তৈরি হইলে তোমার বয়লিংটা স্মুথলি যায়, ঠিক আছে? নাইলে দেখবা বাবল তৈরি হবে, আরো অনেক সময় লাগবে তোমার ফুল হিটিং প্রসেসটা করার জন্য, ঠিক আছে? সো এটা হলো কথা। তো আশা করি এটা হইতেছে হিট আন্ডার রিফ্লাক্স। এটা ক্রমাগত করা হয়ে থাকে, কারণ বুঝতেই পারতেছো কেন, কারণ রিয়াকশনটা যদি কমপ্লিশনে যায়, কিছু আছে না যে তুমি দেখলা কিভাবে কমপ্লিশনে যায়, কারণ যে রিয়াকশন মিক্সচারটা ভেপর হয়ে আবার কনডেন্স হয়ে ফিরে আসবে, তাহলে আনইউজ যে রিয়াক্টেন্ট যেগুলো এখনো রিয়াক্ট হয় নাই, সেকেন্ড শিফটে রিয়াক্ট হয়ে যাবে, যেটা ভেপর হয়ে কনডেন্স হয়ে নিচে নামতেছে, তাই না? তো এটা হলো কথা। সিলেক্টিং এন অ্যাপ্রোপ্রিয়েট হিট সোর্স। দেখো, হিট সোর্স তো অনেক প্রকার, আমরা একটু আগে দেখছি বানসেন বার্নার আছে, ইলেকট্রিক হিটার আছে, ওয়াটার বাথ আছে, অয়েল বাথ আছে। আহ, দুইটা জিনিস কনসিডার করতে হবে হিট সোর্স সিলেক্ট করার সময়। দ্য টেম্পারেচার অফ স্ট্রেংথ অফ হিটিং রিকোয়ার্ড, মানে কতটুকু হিট প্রয়োজন ওইটা আগে আমাদের জানা লাগবে। অ্যান্ড অবভিয়াসলি সেফটি। তো বানসেন বার্নারটা আমরা সাধারণত ইটস আ ডিরেক্ট ভেরিয়েবল হিট, খুবই অ্যাক্সেসিবল বলতে গেলে, খুবই এবং তুমি ইজিলি এটাকে, যেখানে নব আছে নব দিয়ে এটাকে, মানে চুলার মতো, আমাদের স্টোভের মতো বলতে পারো, এটাকে আগুন মানে বাড়াইতে পারবা, আগুন আগুন কমাইতে পারবা। কিন্তু এটাকে অবশ্যই ফ্লেমেবল রিয়েজেন্টস এর সঙ্গে সোজাসুজি ইউজ করিও না, সলভেন্ট কিংবা প্রোডাক্ট, বিকজ অবভিয়াসলি ইটস ভেরি রিস্কি। সো এই সেফটি ইস্যুটা কনসিডার করতে হবে যখনই তুমি এটা সিলেক্ট করবা। তারপরে ইলেকট্রিক হিটারের কথা যদি বলি, no naked flame so can be used with the flammable chemicals, controllable temperature। এটা হচ্ছে মজার বিষয় যে যেহেতু এটা ইলেকট্রিসিটি দিয়ে, ওই যে আমাদের ইলেকট্রিক স্টোভ আছে না, ইন্ডাকশন কুকার, ওই ইন্ডাকশন কুকারের মতো বলতে গেলে এই ইলেকট্রিক হিটারটা ইলেকট্রিসিটি দিয়ে বেসিক্যালি তোমার এটা ইয়ে করা হয়ে থাকে, মানে হিট আপ হিট করে থাকে এই হিটারটা। এখানে টেম্পারেচারটা কন্ট্রোল করা যায় ডিজিটালি। তোমার এখানে দেখো এটা আছে, এটা হচ্ছে মজার বিষয়। সো তোমার কোনো জায়গায় যদি কন্ট্রোলড টেম্পারেচার লাগে কিংবা কন্ট্রোলড টেম্পারেচার এনভায়রনমেন্ট লাগে, তখন কিন্তু তোমার ইলেকট্রিক হিটারটা খুবই কাজে আসবে। তারপরে ওয়াটার বাথের কথা বলি, ইট ইজ ইউজফুল when gentle heating is required as maximum temperature is that of boiling water. Some water baths are electrically heated while a simple water bath is what's it called, is a beaker over a Bunsen flame. So candidates should be aware if any flammable vapors may produce. গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এই মনে করো পানি, ঠিক আছে, পানির বোতল, আচ্ছা এটা পরে বলতেছি। ওয়াটার বাথ হইতেছে মনে করো এইটা, ঠিক আছে, এটার মধ্যে তুমি একটা বিকার রাখছো এই ওয়াটার মধ্যে। লাভ কি হইলো? এই যে তুমি যখন হিট দিবা না, এই হিটটা বলতে পারো এই ওয়াটার বাথটা এক্সেস হিটটা সে অ্যাবজর্ব করে ফেলবে। এতে করে কি লাভ হইলো? হিট, এত বেশি হিট কি বিকারের মধ্যে গেছে? না, গেছে না। একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ হিট এনার্জি সবসময় ওই যে বিকারের মধ্যে সলিউশনটা আছে, ওই বিকারের মধ্যে যাইতেছে, ঠিক আছে? সো তুমি যখন, এটাও সেম ইলেকট্রিক হিটারের মতো কাজ করে, বাট ইটস লাইক উইথাউট ইলেকট্রিসিটি আর কি। অয়েল বাথ,
এইটাও সমান ওয়াটারের মতো, কিন্তু এখানে মজার বিষয় হইতেছে এখানে অয়েলের পানির বদলে জাস্ট অয়েলটা ইউজ করা হয়। আর এটা আরেকটা বিষয় হইতেছে যে এটা একটু বেশি সময় লাগে টেম্পারেচার রিচ করার জন্য। আরো বেশি সময়ও লাগে এটাকে কুল ডাউন করার জন্য, কারণ যেহেতু পানির বদলে তেল ইউজ করা হইতেছে, সে বলতে পারো আরো বেশি হিট অ্যাবজর্ব করে ওয়াটারের চেয়ে। দ্যাটস এন ইস্যু। ঠিক আছে, কি বলছি? সো এইটা হইলো কথা। আচ্ছা, সেপারেশন এবং পিউরিফিকেশনও কিন্তু আমাদের সেপারেটিং কি বলে অর্গানিক টেকনিক্স এর মধ্যে পড়ে। যেমন এইটা গুরুত্বপূর্ণ বিষয়, মাস্ট মনে রাখতে হবে, রিমেম্বার ইট। সেপারেটিং ফানেল দিয়ে কিভাবে তুমি কম্পোনেন্টস অফ আ মিক্সচার রিমুভ করতে পারো। দেখুন, ইফ আফটার ক্যারিং আউট আ রিয়াকশন ক্যান্ডিডেটস আর লেফট উইথ আ লিকুইড প্রোডাক্ট হুইচ ইজ ইমিসিবল। ইমিসিবল মানে কি? মানে নন মিক্সিবল, নট মিক্সিবল, ঠিক আছে? উইথ দ্য what? With the rest of the reaction mixture, they must be able to find out which layer, upper or lower, contains the product. So upper layer এর ডেন্সিটি কম না বেশি? ডেন্সিটি কম, ডেন্সিটি ইজ লেস। আর এটার ডেন্সিটি বেশি, তাই না? ডেন্সিটি হাই। এখন তোমার আপার লাগবে না লোয়ার লাগবে, ওইটা ডিপেন্ড করে আর কি। কারণ আপার কিংবা লোয়ার যে কোনো একটা প্রোডাক্ট থাকতে পারে। Two layers which meet at an interface are physically separated by running the lower layer out of the separating funnel using the tap and retaining the upper layer. ওই যে ট্যাপ আছে না, ওই ট্যাপ খুইলা মনে করো তুমি লোয়ার লেয়ারটা চাচ্ছ, ঠিক আছে? তাহলে তুমি ট্যাপ খুলে কি করবা, লোয়ার লেয়ারটা বেসিক্যালি ড্রেন আউট করে ফেলবা, তারপরে ট্যাপটা বন্ধ করে দিবা, আপার লেয়ারটা শুধু থাকবে। দেখছো তোমার ইয়ে হয়ে গেছে, কম্পোনেন্টটা সেপারেট হয়ে গেছে। সো এইটাকে বলে সেপারেটিং ফানেল। সেপারেটিং ফানেলে বলতে পারো এটা কাজে আসে। তুমি কি করবা, ওই যে দুইটা মানে রিয়াক্টেন্টস গুলো অ্যাড করে রিয়াকশনটা এটার ভিতরে করবা, এটাকে একটু শেক করবা, ঠিক আছে? এটাকে শেক করবা, আপ ডাউন, এটাকে শেক করবা, শেক করলেই কিন্তু তোমার দুইটা লেয়ার তৈরি হয়ে যাবে এরকম, ঠিক আছে? সো সেপারেটিং ফানেলের কাজ কি? একটা ইমিসিবল লিকুইডের মধ্যে যে দুই তিনটা কম্পোনেন্ট আছে, এই দুই তিনটা কম্পোনেন্টকে বলতে পারো সেপারেট করে, একে অপরের কাছ থেকে সেপারেট করা, এটাই হচ্ছে তাদের মেইন পারপাস। নিউট্রালাইজিং অ্যাসিড লিকুইড প্রোডাক্টস। এখন আরেকটা কথা হইতেছে, অ্যাসিড কন্ডিশনস আর রিকোয়ার্ড when preparing organic liquids and the acid should be neutralized by addition. এটা মূল বিষয় যে কোনো কোনো ক্ষেত্রে অ্যাসিডিক কন্ডিশনস লাগে না, যেগুলো আমরা বিভিন্ন রিঅ্যাকশনে H2SO4 ইউজ করে থাকি। তো এই H2SO4 কি নিউট্রালাইজ করার জন্য, করা তো জরুরি। নিউট্রালাইজ করার জন্য অবশ্যই আমরা একটা বেস ইউজ করি, সোডিয়াম কার্বনেট ইজ আ প্রাইম এক্সাম্পল অফ ইট। এটা অ্যাড করলে কি হয়, যে কি করে, যে আনরিঅ্যাক্টেড অ্যাসিড আছে না, সব অ্যাসিড তো রিঅ্যাক্ট করবে না, যে আনরিঅ্যাক্টেড অ্যাসিড থাকবে ওইটার সঙ্গে রিঅ্যাক্ট করবে। এটাকে মানে জেন্টলি সল্ভ করবা সেপারেটিং ফানেলকে, এরপর শেক করবা, এরপর এটাকে ইনভার্ট করবা, ইনভার্ট করার পর ওই যে ট্যাপ আছে না, ট্যাপটা খুলে কি করবা, এটারে কি বলে, আচ্ছা আরেকটা কথা, তুমি যখন শেক করবা, এখানে মজার বিষয় হচ্ছে এই যে এই ফাঁকা জায়গাটা আছে না, এই ফাঁকা জায়গার মধ্যে কিন্তু CO2 বিল্ড আপ হয়। তো এই CO2 বিল্ড আপের ফলে এটা কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এই জন্য আমরা ট্যাপ খুলে যে এক্সেস প্রেশার অফ CO2টা তৈরি হয়েছে না শেকিং এর সময়, ওইটা আগে রিলিজ করে ফেলি, তারপরে এটাকে রিপিট করি, রিপিট করার পরে আমরা এটাকে মানে সেপারেট করে ফেলি আর কি, ঠিক আছে? এটা হলো কথা। তারপরে হইতেছে ড্রাইং এজেন্ট। এখন জানো তুমি বিভিন্ন অ্যাকোয়াস সলিউশনে পানি জিনিসটাকে রিমুভ করতে হবে, কারণ ডিজায়ার্ড যদি কোনো মানে যদি জিনিসটা একটা ডিজায়ার্ড সলিউশন থাকে, কিংবা একটা লিকুইড থাকে যেটা আমি দিতে পাইতে পাইতে যাচ্ছি, এখন এখানের মধ্যে যদি পানি থাকে তাহলে তো সমস্যা। তো পানিটাকে অ্যাবজর্ব করার জন্য আমরা সাধারণত কিছু পপুলার ড্রাইং এজেন্ট ইউজ করে থাকি, যেটার কাজই হইতেছে পানি অ্যাবজর্ব করা। কিছু এইগুলা মনে রাখতে হবে কিন্তু, অ্যানহাইড্রাস, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, রিমেম্বার, ঠিক আছে? The separation involves adding powdered drying agent to the mixture of organic liquid and water, then shaking, and it's left for some time. The drying agent becomes more crystalline than powdered when absorbing water. So when no more crystalline solid is formed, then the drying is completed. গুরুত্বপূর্ণ বিষয়, ক্রিস্টালিন থেকে এটা পুরোপুরি সাদা হয়ে যাবে, ঠিক আছে? মানে আসলে এটা হলো কথা না, সেটা আমি ভুল বলছি, সরি। পাউডার থেকে ক্রিস্টালিন হয়ে যাবে, ক্রিস্টালিন মানে সম্পূর্ণ ক্লিয়ার বলতে গেলে। তার মানে কি, পানিটা অ্যাবজর্ব হয়ে গেছে, তাই না? তো এটা এটা হইতেছে অবজারভেশনটা, কিভাবে বুঝবা যে ড্রাইং এজেন্ট তার কাজ করতেছে, মনে রাখতে হবে। The organic liquid is finally separated from the drying agent using filtration. I hope I don't have to talk about what is filtration, right? ফিল্ট্রেশনটা রেসিডিউ হিসেবে তোমার ওই কি হয়, রেসিডিউ হিসেবে ড্রাইং এজেন্টটা রিমুভ করা হয়, অর্গানিক লিকুইডটা ফিল্টার হিসেবে আসে, ঠিক আছে? তারপরে আসো সিম্পল ডিস্টিলেশন। দিস টেকনিক ইজ ইউজ টু সেপারেট টু মিক্সিবল, ঠিক আছে, টু মিক্সিবল লিকুইডসকে
সেপারেট করার জন্য আমরা সিম্পল ডিস্টিলেশন ইউজ করে থাকি। অবশ্যই আরেকটা কন্ডিশনটা কি, এই দুই মিক্সিবল লিকুইডের মধ্যে অবশ্যই বয়লিং পয়েন্টের একটা লার্জ ডিফারেন্স থাকতে পারবে। তার মানে কি, মিক্সারের মধ্যে যে লিকুইডের তোমার লোয়ার বয়লিং পয়েন্ট থাকবে সে আগে ইভাপোরেট হবে, কন্ডেন্সার দিয়ে পাস হবে, এই যে কন্ডেন্সার দিয়ে পাস হবে, সে লিকুইডে কনভার্ট হয়ে আবার কি ডিস্টিলেট হিসেবে এখানে কালেক্টেড হবে। থার্মোমিটারটাকে আমরা ইউজ করা হয় টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য অফ দ্য ভেপার as it passes through the condenser. When the temperature remains constant, this means that one liquid is in separation then rising. এই জিনিসটা গুরুত্বপূর্ণ বিষয়, এই অবজারভেশনটা মাস্ট মনে রাখতে হবে। টেম্পারেচারটা যখন কনস্ট্যান্ট থাকে তার মানে কি, তার মানে তার মানে একটু হচ্ছে একটা লিকুইড সেপারেশন প্রসেসে আছে। আর যখন রাইজ করা শুরু করে তার মানে কি নতুন একটা লিকুইড সেপারেট হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ বিষয়। কিভাবে বুঝবা যে একটা লিকুইড সেপারেট হয়েছে, দ্বিতীয় লিকুইডটা পরে শুরু হয়েছে সেপারেট হওয়া। ঠিক আছে, থার্মোমিটার রিডিং দেখে তুমি এটা বুঝতে পারবা। ওকে, তারপরে আসো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের ডিফারেন্সটা হইতেছে ওই সেম, মিসিবল লিকুইডসকে সেপারেট করার জন্য শুধু এই ক্ষেত্রে তাদের বয়লিং পয়েন্টস এর মধ্যে স্মল ডিফারেন্স থাকতে হবে। এখানে লার্জ ডিফারেন্স, এখানে স্মল ডিফারেন্স। ঠিক আছে, সেম অ্যাপারেটাস ইউজ করা হয়, শুধু এখানে একটা ফ্র্যাকশনেটিং কলাম লাগাই দেয়। ফ্র্যাকশনেটিং কলামের কি থাকে, এটার মধ্যে গ্লাস বিটস থাকে যেগুলো বেসিক্যালি সারফেস এরিয়া বাড়ায় দেয় অফ কন্ডেনসেশন ফর হায়ার বয়লিং পয়েন্ট লিকুইড। মূলত সারফেস এরিয়া বাড়ায় তো, আর তোমার স্মুথ বয়লিং এনশিওর করার জন্য আমরা গ্লাস বিটস ফ্র্যাকশনেটিং কলামের ভিতরে ইউজ করে থাকি। তারপরে মিক্সচার ইজ হিটেড and the liquids evaporate almost together, then pass through the fractionating column. The liquid of the higher boiling point condenses onto the glass beads and return back to the mixture. The liquid of the lower boiling point passes through the glass beads when both reach the same temperature. ওই এরকমই বেসিক্যালি, যে হায়ার বয়লিং পয়েন্টটা মানে কন্ডেন্স ব্যাক করে, কিন্তু লোয়ার বয়লিং পয়েন্টটা আগে যায় কন্ডেন্স করে, ওটা কি হয়, আহ, এটা হলো কথা। কিন্তু এখানে একটা মজার বিষয় হইতেছে, তুমি জানো কি হয়, দুইটা মানে এটা আছে না যে হাই কনডেন্সেস অন দ্য গ্লাস বিটস এন্ড রিটার্ন ব্যাক টু দ্য মিক্সচার। মজার বিষয় হইতেছে যতক্ষণ না দুইটা একই টেম্পারেচারে রিচ করে ততক্ষণ না বলতে পারো দুইটা একসাথে কনডেন্স হয় এখানে, মানে ইয়ে হয় না, মানে সেপারেট হয় না। কিভাবে ভাইয়া, যেমন মনে করো একটা টেম্পারেচার 78 ডিগ্রি সেলসিয়াস আর একটা হইতেছে মনে করো 98 ডিগ্রি সেলসিয়াস, লার্জ কোনো ডিফারেন্স নাই, স্মল ডিফারেন্স, তাই তো? এখন যতক্ষণ না টেম্পারেচারটা 90 ডিগ্রি সেলসিয়াস রিচ করে ততক্ষণ না বলতে পারো দুইটা লিকুইড একসাথে কন্ডেন্স হয়ে এখানে আসে না। তো মনে করো একজনের ইয়ে হয়েছে 77 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, তো সে আবার এখানে হয় আবার ফিরে আসে। ঠিক আছে, হিট আপ হয়, কনস্ট্যান্টলি হিট আপ হইতে থাকে। এরকম যখন আস্তে আস্তে টেম্পারেচার মানে কি বলে অলমোস্ট এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা টেম্পারেচারে যায়, ফর ইনস্টেন্স 95 ডিগ্রি সেলসিয়াসে যায়, তখন বলতে পারো দুইজন একসাথে মানে দুইজনের টেম্পারেচার 95 ডিগ্রি সেলসিয়াস, তখন দেখতে পারো একসাথে মনে করো ওরা ইয়ে ভেপোরাইজ হয়ে কন্ডেন্স হয়ে এখানে ইয়ে হয়, ডিস্টিলেট হিসেবে কালেক্টেড। সো এটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মেইন, এটা অবশ্যই মনে রাখবা, এই পার্টটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে হইতেছে স্টিম ডিস্টিলেশন। এটা হইতেছে দুইটা ইনসলিউবল লিকুইডকে সেপারেট করার জন্য অ্যাকোয়াস সলিউশন থেকে। এটার কাজ হইতেছে স্টিম পাস করা হয়, দেখছো এখানে স্টিম পাস করা হয় টু ফর্ম টু সেপারেট লেয়ার্স, দেন দ্য অর্গানিক লিকুইড ইভাপোরেটস এন্ড ডিস্টিল। স্টিম কাজ করার ফলে এখানে একটা দুইটা সেপারেট লেয়ার তৈরি হয় তোমার এই রাউন্ড বটন ফ্লাস্কের মধ্যে, আর যার ফলে অর্গানিক লিকুইডটা যেটা বেসিক্যালি তোমার সলিউবল, তাকে বেসিক্যালি তোমার এখানে কন্ডেন্স করে ডিস্টিলেট হিসেবে কালেক্ট করা হয়। এটার অ্যাডভান্টেজ ইজ যে ইনসলিউবল লিকুইড ইজ সেপারেটেড ফ্রম দ্য রিঅ্যাকশন এট দ্য টেম্পারেচার বিলো ইটস নর্মাল বয়লিং পয়েন্ট, সো নো ডিকম্পোজিশন ক্যান হ্যাপেন। গুরুত্বপূর্ণ বিষয়, তার নর্মাল বয়লিং পয়েন্টের চেয়ে নিচের টেম্পারেচারে বেসিক্যালি তোমার বলতে পারো অর্গানিক লিকুইডটা সেপারেট হয়ে যায় স্টিম ডিস্টিলেশনে। কিন্তু আমাদের এখানে দেখো, এখানে কিন্তু ফ্র্যাকশনাল আর সিম্পলি কিন্তু টেম্পারেচার রিচ করা লাগে, নাহলে হয় না, বুঝছো? তো এই টেম্পারেচার রিচ করার ঝামেলাটা কিন্তু স্টিম ডিস্টিলেশনে নাই, যে কোনো টেম্পারেচারেই তুমি এটা কালেক্ট করতে পারবা। ঠিক আছে, সলভেন্ট এক্সট্রাকশন, এইটা আসলে সত্যি কথা বলতে কি, এই যে প্রথমে যে আমরা দেখছিলাম সেপারেটিং ফানেল, ওইটার কাজে, ওইটাকে আমরা সলভেন্ট এক্সট্রাকশন প্রসেসটাই বলি, একটু আগে তোমাকে শিখাইলাম যে এটার কাজই হইতেছে তোমার ডিজায়ার্ড অর্গানিক লিকুইড থেকে মিক্সচার থেকে ইয়ে করা, মানে কি বলে সরানো, কি একটা সুইটেবল সলভেন্ট দিয়ে। যে লিকুইডটা উপরে থাকে, মানে যে লিকুইডটা লেয়ারটা উপরে থাকে সেপারেট হওয়ার পরে, ওটাকে লো ডেন্স থাকে, আর যেটা বেশি ওটা তো আমরা বলছিলাম একটু আগে হাই ডেন্স থাকে। উপরে স্টপার আর নিচে ট্যাপ লেখা থাকে, দেওয়া থাকে। তো আমরা মিক্সচারটাকে সেপারেটিং প্যানেল ইয়ে করি, সলভেন্ট এড করি এবং এটাকে শেক করি, আমি বলছিলাম কিন্তু
শেক করার পরে কি হয়, মিক্সচারটা দুইটা লেয়ারে সেটেল হয় অফ টু ইমিসিবল লিকুইড। দুইটা লিকুইডই কিন্তু কিংবা দুইটা লেয়ারই কিন্তু ইমিসিবল, একে অপরের সঙ্গে মিক্স করে না কিন্তু, এটা ঠিক আছে মনে রাখবা। ইমিসিবল আর মিসিবল মধ্যে পার্থক্য কিন্তু আছে, ঠিক আছে। যেমন ফ্র্যাকশনাল স্টিমে কিন্তু ইউজ করা হয় না, ফ্র্যাকশনালি কিন্তু মিসিবল লিকুইডসকে সেপারেট করার জন্য ইউজ করা হয়। সিম্পলি কিন্তু মিসিবল, ঠিক আছে, মিসিবল, কিন্তু সলভেন্ট এক্সট্রাকশনে ইমিসিবল লিকুইডসকে সেপারেট করার জন্য তোমার সলভেন্ট এক্সট্রাকশন ইউজ করা হয়, মনে রাখবা কিন্তু, মাইন্ড ইট। তারপর হইতেছে সেপারেশন স্টার্ট হয় বাই ওপেনিং দ্য স্টপার এন্ড দেন রানিং দ্য লোয়ার লেয়ার ফ্রম দ্য লোয়ার ট্যাপ আনটিল ফুল সেপারেশন। ওই যে ট্যাপ খুলে এই পার্টটা সরাই দিলা, ঠিক আছে। দ্য অর্গানিক লিকুইড ইজ ফাইনালি সেপারেটেড ফ্রম দ্য সলভেন্ট ইউজিং ইদার সিম্পল অর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। পিউরিটির ব্যাপারে বলতে গেলে ইন আ সেন্স মানে নতুন করে কিছু বলার নাই। দ্য টেস্ট অফ পিউরিটি হইতেছে মেজারিং দ্য বয়লিং পয়েন্ট আর কি। এক্স্যাক্ট বয়লিং পয়েন্টে যদি সব অর্গানিক লিকুইড বয়েল করা শুরু করে দেন অবভিয়াসলি মানে এটাকে কম্পেয়ার করব একটা অ্যাকুরেট ভ্যালু ফ্রম ডাটা বুকলেট। তো বুকলেট থেকে আমরা ইজিলি বয়লিং পয়েন্টটা মানে এটা মানে কম্পাউন্ডটা পিওর কিনা ওটা ইজিলি বার করতে পারবো। তো a good method to measure the boiling point is simple distillation. The measure is roughly accurate, but it can be useful. Exactly. যেহেতু সিম্পল ডিস্টিলেশনে বলতে পারো বয়লিং পয়েন্ট ছাড়া লিকুইডটা ইভাপোরেট হয় না, সেই হিসেবে আমরা ইজিলি বুঝতে পারবো না যখন টেম্পারেচারে রিচ করবে, যদি সব লিকুইড ইভাপোরেট হয় তাহলে তো ইজিলি আমরা মানে ইম্পিউরিটি কিংবা পিউরিটি ডিটারমাইন করতে পারবো, তাই না। টেম্পারেচার থার্মোমিটার তো আছে টেম্পারেচারটা রেকর্ড করার জন্য। সো এইটা হইলো কথা। নেক্সটে যেটা হইতেছে ক্লোরিনেশন অফ টু বিথাইল প্রপান টু অল, যেটা উইথ কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে হয়েছে কি যে তুমি আসলে 35 cm³ ইয়ে করবা, মানে প্রসিজিওরটা কি এটা আসলে সত্যি কথা বলতে তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট, ফুল প্রসিজিওরটা একবার দেখে নিও। জাস্ট ওরা প্রসিজিওরটা দিছে আর কি, কর্নিক্যাল ফ্লাস্কে HCl নিবা, অ্যালকোহল দিবা, রাবার বাং দিবা রাখবা ফ্লাস্কের মধ্যে, তারপরে এটাকে সোয়ার্ল ইট যাতে করে HCl আর টার্সিয়ারি অ্যালকোহলটা রিলিজ করে মানে রিয়াক্ট করে। তুমি কি দেখবা একটা ইমিসিবল লিকুইড ওটা সেপার ইয়ে হবে, ঠিক আছে, মানে দুইটা ইমিসিবল লিকুইডস তৈরি হবে। আপার অর্গানিক লেয়ার, আরেকবার হইতেছে কি লোয়ার লেয়ার ইন দ্য অ্যাকোয়াস, ঠিক আছে। তারপরে তুমি কি করবা, স্প্যাচুলা দিয়ে 2-3 অ্যানোহাইড্রাস ক্যালসিয়াম স্কুপ দিবা এন্ড শেক আনটিল ইট ডিসলভ কমপ্লিটলি। ইট উইল এনশিওর দ্যাট এনি আনরিয়েক্টেড অ্যালকোহল ইজ ইন লোয়ার লেয়ার। দেখো প্রসিজিওর কিন্তু লিখতে বলবে না, এইগুলা লিখতে বলবে। কেন তুমি মানে ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাড করবা কিংবা কি কোন ইউনো ডিজায়ার্ড কিংবা কোন ডিজায়ার্ড না কোন সুইটেবল রিয়েজেন্ট ইউজ করলে তুমি বেসিক্যালি এনশিওর করতে পারবা যে আনরিয়েক্টেড অ্যালকোহল কে পাওয়া যেতে পারে লোয়ার লেয়ারে। এগুলা প্রশ্ন করবে তোমাকে, ঠিক আছে। সো এগুলো একটু মনে রাখতে হবে। তারপরে সেপারেটিং ফানেলের আনসার করবা। তারপরে তো এই সেপারেটিং ফানেলের মেইন কাজই হইতেছে এই যে হাই ডেনসিটি অনুযায়ী লিকুইডস গুলাকে কি করা, সেপারেট করা আলাদা করে। তারপরে সলিউশন অফ NaHC ইজ টু রিমুভ দি HCl। তারপরে কি বলে স্টপ আট দ্য সেপারেটিং ফ্লাস্ক এন্ড শেক ইট। এরপরে কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ করতে হবে। ওই যে শেকের সময় বারবার বলছিলাম যে খালি জায়গায় কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সো স্টপারটা কেন খোলা হয় এটা থেকেও প্রশ্ন করতে পারে, ক্লিয়ার। ট্যাপটা কেন খোলা হয় এটা থেকেও কিন্তু প্রশ্ন করতে পারে, এটা কিন্তু প্রশ্ন করে ওরা, ঠিক আছে। সুতরাং এটাও তোমাকে এখান থেকে ট্যাকল করতে হবে। রিমুভ দ্য স্টপার and the and run off the aqueous layer, then run the organic layer into 50 cm³ conical flask and then add a spatula anhydrous Na2SO4 which acts as a drying agent. Drying agentটা কেন, যাতে কোনো ধরনের পানি থাকতো ওই পানিটাকে যাতে তুমি অ্যাবজর্ব করে নিতে পারো, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। Then you swirl the contents and leave the flask to stand for a bit, then decant the liquid into a 50 cm³ pear shaped flask. Make fractional distillation to purify the product. Okay, so এই প্রসিজিওরটা জাস্ট একটু আইডিয়া নিবা, বলতে গেলে পুরোপুরি মুখস্থ করতে হবে না। নেক্সট যে পার্টটা যেটা আমরা একটু আজকে এতটুকু পর্যন্তই পড়বো আমরা, সেটা হচ্ছে এটা পরে আজকের জন্য শেষ। দ্বিতীয় কথা হইতেছে পিউরিফিকেশন। ওকে, আমরা তো এত সময় কি পড়লাম, লিকুইডস, অর্গানিক লিকুইডস যেগুলো আছে ওগুলো নিয়ে আমরা সেপারেশন কিংবা পিউরিফিকেশন নিয়ে কথা বললাম। এখন আমরা কথা বলবো সলিড প্রোডাক্টের সেপারেশন এবং পিউরিফিকেশন নিয়ে। যদিও অনেক টেকনিক্স বলতে গেলে তোমরা জানো, IGCSE তে পড়ছো, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল ফিল্ট্রেশনের কথা যদি বলি, ফিল্ট্রেশনে বলতে গেলে কি হয় সাধারণত আমরা, আচ্ছা এখন ফিল্ট্রেশন এখানে নতুন বিষয় হইতেছে
ফিল্ট্রেশন আন্ডার রিডিউস প্রেশার। ঠিক আছে, ফিল্ট্রেশন আন্ডার রিডিউস প্রেশার নামে একটা নতুন টাইপ অফ ফিল্ট্রেশন যেটা এএসএ ইন্ট্রোডিউস করা হয়েছে, এটা বুঝতে হবে তোমাকে। বুচনার ফানেল বলে এটাকে। বুচনার ফানেল কি? এটা হচ্ছে বুচনার ফানেল। ঠিক আছে, এটা হচ্ছে বুচনার ফানেল। এটা কানেক্ট করা হয়, এখানে কি করে প্রেশার রিলিজ, মানে কি হয় এখানে কি করা হয়, স্মল কি হয় দেখো, টু আইসোলেট আ ক্রুড সলিড ফ্রম আ লিকুইড ইউজ সাকশন ফিল্ট্রেশন। তো এই যত এক্সেস প্রেশার আসে, এই সাকশন পাইপের মাধ্যমে প্রেশারটা সাক হয়ে যায়। দিস মেথড ইজ ফাস্টার দেন রেগুলার ফিল্ট্রেশন বিকজ এটা ইজিলি আরো ফিল্ট্রেশন প্রসেসটাকে ফাস্ট করে কিংবা স্ট্রিমলাইন করে। A small amount of cold solvent should be used to wet the filter paper prior to the filtration, and filtration occurs under reduced pressure. এটা গুরুত্বপূর্ণ যে রিডিউস প্রেশার কেন হয়, কারণ এক্সেস প্রেশার যেহেতু সরাই ফেলে এই পাম্পের মাধ্যমে, ইয়ার মাধ্যমে, সাকশন পাইপের মাধ্যমে। সো রিডিউস প্রেশারের কারণেই তো মেইন ম্যাজিকটা হয়, যেটা কি বলে ফিল্ট্রেশনটা প্রসেসটা বাড়ায় দেয়। ঠিক আছে, সো এটা হলো কথা। রিক্রিস্টালাইজেশন কি, এটাও তোমরা আইজিসি তে পড়ছো। জাস্ট একটু বলতে পারো, এখানে একটু ইয়ে দিছে আর কি বলতে পারো, একটু এক্সপেন্সিভ নলেজটা দিচ্ছে। প্রথম কথা হইতেছে এটাকে ডিসলভ করবা ইমপিওর কম্পাউন্ডে ইন আ মিনিমাম ভলিউম অফ হট সলভেন্ট নিয়ার বয়লিং সলভেন্ট। এটার এক্সপ্লেনেশনটা এই টেবিলটা মুখস্থ, রিমেম্বার, এখান থেকে প্রশ্ন করে। কি বলছি বুঝছো? এটাকে ডিসলভ করবা ইম কম্পাউন্ডে যাতে পিওর ক্রিস্টালস তৈরি হয়। ফিল্টার আউট করবা এটাকে ফিল্টার পেপার দিয়ে, যাতে কোনো ধরনের ইনসলিউবল ইম্পিউরিটিস থাকে ওইটাকে সরাইলা, এবং এটাকে ইউনো এটাকে হিট করে রাখলা, তাড়াতাড়ি হিট করবা যাতে বলতে পারো ক্রিস্টালস যাতে বেসিক্যালি তৈরি না হয় ডিউরিং ফিল্ট্রেশন। তারপরে ওই ফিল্টার্ড সলিউশনকে কুল করবা বাই ইনসার্টিং দ্য বিকার ইন অ্যান আইস। এতে করে কি হবে, ক্রিস্টালস তৈরি হবে, উইল রিফর্ম, কারণ যেহেতু টেম্পারেচারটা কমে যাচ্ছে তাড়াতাড়ি ক্রিস্টালস তৈরি হবে। বাট সলিউবল ইম্পিউরিটিস কিন্তু এখনো তোমার সলিউশনের মধ্যে থাকে। আমরা হয়তো বা ইনসলিউবল ইম্পিউরিটিস সরিয়ে দিয়েছিলাম সেকেন্ড স্টেপের মাধ্যমে, কিন্তু সলিউবল ইম্পিউরিটিস এখন আছে, এবং তারা কিন্তু স্মল কোয়ান্টিটিসে আছে, এবং সলিউশনটা এখনো স্যাচুরেটেড হয় নাই। তারপরে তুমি সাকশন ফিল্ট্রেশন, এই যে একটু আগে উপরে দেখলাম, এই যে সাকশন ফিল্ট্রেশন বুস্টার ফানেল দিয়ে, বুস্টার ফ্লাস্ক কি করব, এই ক্রিস্টালস গুলোকে সেপারেট করব রেসিডিউ হিসেবে। দ্য ওয়াটার পাম্প কানেক্টেড টু দ্য বুস্টার ফ্লাক্স রিডিউসেস দ্য প্রেশার এন্ড স্পিডস আপ দ্য ফিল্ট্রেশন। এই যে এটাকে ওয়াটার পাম্প বলে। কি বলে স্যার? এটাকে ওয়াটার পাম্প বলে। ওকে, এটার কাজই হচ্ছে প্রেশার কমানো। ওয়াশ আউট দ্য ক্রিস্টালস উইথ ডিস্টিল ওয়াটার টু রিমুভ দ্য সলিউবল ইম্পিউরিটিস। এরপরে ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করবা, সলিউবল ইম্পিউরিটিস রিমুভ হয়ে যাবে। তারপরে ড্রাইং এজেন্ট কিংবা অ্যাবজর্বেন্ট পেপার দিয়ে তুমি মানে মাঝখানে রেখে কি করবা, এক্সেস যে ওয়াটার আছে ওইটাকে সরাই ফেলবা। এবং কারণ তুমি দেখো, এক্সেস কোনো ওয়াটার থাকলে প্রথমত এটা ড্রাই থাকবে না, এবং এটা পার্সেন্টেজ ইল্ডে কিন্তু হ্যাম্পার করবে। ঠিক আছে না? সো এটা হলো কথা। The principle is that a hot solvent is used to dissolve both the organic solid and the impurities, and then as the solution cools, the solid crystallizes out and leaves behind the impurity. মানে ঘুরে ফিরে তুমি আগে এটাকে গরম করবা, তারপরে এটাকে ঠান্ডা করবা যাতে ক্রিস্টাল, সলিডের ক্রিস্টাল হিসেবে বের হয়ে আসে। ঠিক আছে, এবং ইম্পিওর সলিউশন গুলো থাকে। এই ডায়াগ্রামটাও মনে রাখতে হবে, রিমেম্বার দিস ডায়াগ্রাম। তাহলে মনে করো তোমার জন্য সোজা হয়ে যায় রিক্রিস্টালাইজেশন প্রসেসটা কিভাবে লিখতে হবে। তোমাকে কিন্তু বারবার বলতেছি এই 6টা স্টেপ মাস্ট লিখা আসে, এটার এক্সপ্লেনেশনও আসে। তো এই টেবিলটা মাস্ট। আর এটার মেইন কি হইতেছে, মিনিমাম অ্যামাউন্ট অফ সলভেন্ট সলিডে যাতে ডিজলভ করে, মানে যে সলভেন্টের মধ্যে সলিউবল ইম্পিউরিটিস থাকবে এটা যদি মিনিমাম অ্যামাউন্ট সলিডের মধ্যে ডিজলভ করে, এইটা গুরুত্বপূর্ণ বিষয় এই প্রসেসের। আর প্রোডাক্ট যাতে লস না হয়। If any solid impurities remain in the solution, a hot filtration can be carried out. এটা তো একটু আগে বললাম। Once the solution is cooled down to room temperature and crystallized, then the product crystals can be recovered by filtration. This is faster using a booster apparatus in which filtration occurs under reduced pressure. এটা তো একটু আগেই বললাম। তো এটাই হলো কথা। ড্রাইং এর ব্যাপারে যদি বলি, ড্রাইং এর ক্ষেত্রে আমরা সাধারণত এই ডেসিকেটর ইউজ করে থাকি। ডেসিকেটরটা কি, অর্গানিক সলিড এরটা বেসিক্যালি এই এরকম একটা ইনস্ট্রুমেন্টের মধ্যে ঢুকানো হয়। এই মেথডে কি হয়, পানি রিমুভ করা হয় ইউজিং আ ড্রাইং এজেন্ট। ড্রাইং এজেন্টে তোমাদেরকে একটু আগে ইন্ট্রোডিউস করেছিলাম, তাই না? ওই যে এনহাইড্রাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হ্যান ত্যান আরো কত কিছু আছে, তাই না? এটা কি করে, হিউমিডিটি, ডেসিকেটরের মধ্যে যে হিউমিডিটি আছে না, ওয়াটার ভেপার, ওইটাকে অ্যাবজর্ব করে ফেলে আনটিল নো মাস চেঞ্জ অফ দ্য অর্গানিক সলিড অকার্স। তাহলে ও গরম হইতে থাকবে, ঠিক আছে, মানে গরম মানে ও ড্রাই হইতে থাকবে। ড্রাই হওয়ার ফলে কি হবে,
পানিটা ইভাপোরেট হয়ে যাবে, তাই না? ওয়াটার ভেপার হিসেবে। এই ওয়াটার ভেপারটা মানে কি? হিউমিডিটি। এই হিউমিডিটিটা ডেসিকেটরটা অ্যাবজর্ব করে ফেলে। ড্রাইং বিটুইন ফিল্টার ভেপার ইজ সামটাইমস রিকমেন্ডেড, বাট ইট ইজ আ পিওর মেথড। তাহলে ড্রাইং এর ডেসিকেটরের মধ্যে ড্রাইং করাটা কিন্তু ইজ আ বেটার মেথড, এটা মনে রাখবা। আর এটা তো বললাম যে মেল্টিং অফ আ সলিড ইজ ইউজড টু জাজ দ্য পিউরিটি অফ দ্য প্রোডাক্ট। শার্প মেল্টিং পয়েন্টের মধ্যে যদি এটা মেল্ট করে, তাহলে বলতে পারো এটা ইটস পিওর। আর মেল্টিং পয়েন্ট অ্যাপারেটাস এটা দেখতেই পারতেছো, ক্যাপিলারি টিউবের মধ্যে রাখা হয় এবং এটাকে টেম্পারেচারটা বেসিক্যালি কনসিস্টেন্টলি রেকর্ড করা হয়ে থাকে। এন্ড দেখা হয় যে কখন কয়টায় মানে কোন টেম্পারেচারে মানে এটা ইয়ে করে আর কি, সলিডটা মেল্ট করে। ঠিক আছে, তো এটা হলো কথা। আমরা নেক্সট ক্লাসে, মানে আমাদের নেক্সট ক্লাস তো কালকে, আমি কালকে চেষ্টা করব ইয়ে নিতে, আমরা ইয়ে করব এই কয়েকটা জিনিসটা বাকি, আমরা এটা করব। আর সেই সঙ্গে ইউনিট 3 কিছু কমনলি আস্কড কোয়েশ্চেন আছে, ওইটা দেখব, যাতে করে বলতে পারো তোমরা একটা ব্রিফ আইডিয়া পেয়ে যেতে পারো কোয়েশ্চেন পেপার থেকে আসলে সত্যি কথা বলতে কি ধরনের কোয়েশ্চেন আছে। সো আরেকটা ক্লাস মানে ইউনিট 3 কালকে। আর তোমাদের হোমওয়ার্ক পাঠানোর কিন্তু সময় চলে গেছে, আই ডোন্ট নো হাউ। রাফসান, তুমি কি হোমওয়ার্ক পাঠিয়েছো? 2 এপ্রিলের হোমওয়ার্ক পাঠিয়েছো তো না? রাফসান কি শুনতেছেন? ফাতেমা, ক্যান ইউ হিয়ার মি? Please, sir. কবে পাঠাবা? Sir, I'm still not done. কবে শেষ হবে বলো? এটা কোনো কথা? স্টিল নট ডান বলতেছো, এত সময় দিয়ে দিলাম, কত সময় লাগবে বলো? ক্যান ইউ সেন্ড ইট বাই টুমরো? হ্যালো ফাতেমা, আই ক্যান হিয়ার ইউ। Tomorrow I have a physics mock, so I maybe on I Sunday. understand you have physics mock, you have a lot of mocks. When I am going to provide mocks, then you are going to, when anyone else provides the homework, then তোমার নিজের প্রবলেম হবে। বারবার বলতেছি হোমওয়ার্ক গুলো শেষ করে ফেলো, এক্সকিউজটা থাকলে হবে না। রাফসান, তুমি কি কথা শুনতেছো না, কোনো কথাও বলতেছো না, কিছুই বলো না। ভাই শুনতেছি। তুমি ইয়ে কি বলে, তুমি হোমওয়ার্ক কবে দিবা ভাই বলেন? 2 দিনের মধ্যে দিয়ে দিব। তো 2 দিনের মধ্যে দিয়ে দিবা তো, 2 দিন 2 দিন 3 দিন, 2 দিন পরে বলবো আরো 2 দিনের মধ্যে দিয়ে দিবা। 2 দিনের মধ্যে যদি দাও, আর যেন সময় নষ্ট না করো, কারণ আমি কিন্তু মকের স্কেজুল দিয়ে দিব। ইউনিট 3 শেষ হওয়ার পরেই আমি মকের স্কেজুল দিয়ে দিব, বারবার বলতেছি। সুতরাং মকের আগে আমি চাই হোমওয়ার্ক যেন শেষ হয়। কাশিফ, ইউ আর রেগুলার, হোয়াট অ্যাবাউট কাশিফ এন্ড রুবাব? রুবাব, ওয়াই ডোন্ট ইউ সেন্ড মি দ্য হোমওয়ার্ক? আরেকটা বাকি কালকে দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, হোয়াট অ্যাবাউট কাশিফ, কি হইলো, কিছু বলবেন না? আমার মনে হয় শুনতেছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এনিওয়েজ, আজকের জন্য এতটুকু পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে ইউনিট 3 আরেকটা ক্লাস করব, এখানে আইডিয়া পেয়ে যাবো আমরা কোয়েশ্চেন পেপার থেকে কি ধরনের কোয়েশ্চেন আছে। আর এই নোটটা আমি তোমাদেরকে আজকে দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। এটা চেষ্টা করবা ইউনিট 3 জন্য এটাকে মানে ব্লু প্রিন্ট হিসেবে দেখতে। ঠিক আছে, ইউনিট 3 আগে এটাকে ব্লু প্রিন্ট হিসেবে ইউজ করবা। আর আরেকটা নোট দিব ওই কোয়েশ্চেন পেপার রিলেটেড, ওইটা কালকের ক্লাসের পরে দিব। ওকে। আর মকের স্কেজুলটা দিয়ে দিব। দ্বিতীয় কথা হচ্ছে মকের স্কেজুলের আগে তোমাদের যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে, পার্সোনাল প্রবলেম বলতে ভাইয়া আমার এখনো তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে বলতেছিলাম যে পার্সোনাল কোনো প্রবলেম থাকে যে ভাইয়া আমার এই টপিকের এই ধরনের কোয়েশ্চেনে সমস্যা হইতেছে, তো এটা তুমি আমাকে জানাবা, ঠিক আছে? কি বলছি? যেমন আনিশা আমাকে ইয়েতে জানিয়েছিল, কালকে জানিয়েছিল, আমি তাকে হ্যাসনোটা দেখিয়ে দিয়েছিলাম আর ওয়ার্কশিটও দিয়েছিলাম। ফাতেমা ওয়াজ অলসো দেয়ার। সো সুতরাং বুঝতে পারতেছো, যদি কোনো স্পেসিফিক টপিকের উপরে কোনো প্রশ্নের মানে স্পেসিফিক টপিকের উপরে যদি কোনো প্রশ্ন এখনো তুমি পারতেছো না কিংবা এখনো স্ট্রাগল করতেছো, ওইটা অবশ্যই আমাকে শেয়ার করবো, আমি চেষ্টা করবো ওইটার উপরে ওয়ার্কশিট দিতে কিংবা তোমাকে এক্সপ্লেন করতে। তো এগুলা যাতে মকের আগে হয় বেটার হয়, ঠিক আছে? কি বলছি, মক খুব সম্ভবত 3rd উইক থেকে শুরু করে দিব। সেকেন্ড, এখন তো 1st উইক চলতেছে, এপ্রিলের 3rd উইক থেকেই মক শুরু হয়ে যাবে। সো সুতরাং ইয়ে করবা, কি বলে, এর আগে যাতে দাও, এটাই হলো কথা। ওকে, আজকের জন্য এতটুকু পর্যন্ত। আহ, আহ, যা আমাকে হোমওয়ার্কগুলো অবশ্যই 2 দিনের ভিতরে যারা যারা বলছো পাঠাবা। আজকের জন্য বাই।